ওকে, আচ্ছা। আপনারা তো হয়তো অবগত আছেন আমাদের ভাইবার ডেট দিয়েছে। ভাইবা নেক্সট মান্থের 25 তারিখ থেকে। ঠিক আছে? সো দোয়া করবেন আমার জন্য কিংবা আমাদের সবার জন্য দোয়া করবেন। আর নিজেদের জন্য একটু দোয়া করেন, নিজেরা প্রিপারেশন শুরু করেন। খুব শীঘ্রই আমাদেরটা হওয়ার কিছুদিন পরে কিন্তু আপনারটা নিয়ে ফেলবে। যতটুকু দেখা যাচ্ছে। যাই হোক। আচ্ছা, 25 তারিখে কিভাবে এক্সাম হবে? দেশের অবস্থা ভালো না। দেশের অবস্থা ভালো না আসলে। ভাইবার জন্য তো ভাইবারটা হচ্ছে কিরকম, বোর্ড গঠন করবে তো মেম্বার একটা ডিস্টেন্স থাকবে। ঠিক গতবারেরটা যেভাবে নিয়েছে এবারেরটা হয়তো ভাবে নিয়ে ফেলবে, অর্থাৎ জুডিশিয়ারটা যেভাবে নিয়েছিল তার 13তম জুডিশিয়ারটা এটাও হয়তো ভাবে নিয়ে ফেলবে। আর ততদিন হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। যাই হোক, আজকে আমরা পড়বো অর্ডার 41। অর্ডার 41। আচ্ছা, অর্ডার 41। এই অর্ডার 41 হচ্ছে মূলত অরিজিনাল, অর্থাৎ আপিল ফ্রম অরিজিনাল অর্ডার। একটু মাথা রাখতে হবে। সরি, অরিজিনাল ডিক্রি, নট অর্ডার, অরিজিনাল ডিক্রি। আর তাহলে আপিল ফ্রম অরিজিনাল ডিক্রিজ, এই যে অরিজিনাল ডিক্রিজ এর এগেইনস্টে যে আপিলের ব্যাপার স্যাপার, এই আপিল নিয়ে টোটাল ডিল করেছে আমাদের। হ্যালো, ডিস্টার্ব কিরকম? ডিস্টার্ব করে আটকায় যাচ্ছে বারবার। আর আজকে তো ঝাপসা একটু সবকিছু। কি বললাম? আচ্ছা দেখি। অর্ডার 40 না, উপরেরটা দেখা যাচ্ছে না। 41 উপরের কিছু দেখা যাচ্ছে না। কিছু বলছেন? আপনি দেখতেছেন সব? না, আমার তো সব ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখি আরিফ আসে না, ওদের ওখানে স্পষ্ট। আপিলের ব্যাপার স্যাপার, এই টোটাল যে ব্যাপার এইগুলা নিয়ে ডিল করেছে অর্ডার 41। আর ডিক্রির বিরুদ্ধে, সরি, অর্ডারের বিরুদ্ধে যে আপিল, ওটা একটু মিট করতে হবে। আর অর্ডারের বিরুদ্ধে যে আপিল ওগুলা নিয়ে ডিল করেছে আমাদের অর্ডার 43। আমরা ওদিকে একটু পরে যাব। যাই হোক, আমরা তাহলে এখন দেখবো আপিলের যে ডিক্রির বিরুদ্ধে যে আপিল, এই ডিক্রির বিরুদ্ধে আপিল নিয়ে যে বিভিন্ন বিধিবিধান, এই জিনিসগুলো একটু দেখি। প্রথমত আমরা রুল 1টা একটু দেখি। রুল 1 এ কি বলছে একটু মনোযোগ রাখতে হবে। রুল 1 এ বলা হচ্ছে, যখন আপনি আপিল করবেন, আপনি যখন একটা ডিক্রির বিরুদ্ধে আপিল করতে যাবেন, তাহলে ওই আপিলের মধ্যে কি কি থাকবে বা কিভাবে করবেন, এই বিষয়টা নিয়ে ডিল করেছে অর্ডার 43 এর রুল 1। দেখেন, প্রথম কথা হচ্ছে আপিলকারী যিনি আছেন, আপিলকারী এবং তার লয়ার কি করবেন? স্বাক্ষরটা বাধ্যতামূলক। আপিলকারী এবং তার লয়ার স্বাক্ষর করবেন, এবং স্বাক্ষরটা হচ্ছে বাধ্যতামূলক। খেয়াল রাখবেন, স্বাক্ষর করবেন, 1 নম্বর বিষয়। এবং সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটা একটা মেমোরেন্ডাম। এই জায়গাটা ইম্পর্টেন্ট। স্মারকলিপি বা মেমোরেন্ডাম বলে যেটাকে, মেমোরেন্ডাম বা স্মারকলিপি আকারে আপনি কি করবেন? আপিলটা দায়ের করবেন। তাহলে আমরা রুল 1 এ দেখলাম কি থাকবে, ওই যে আপনি আপিলের দরখাস্তে আপনার আপিলকারী যিনি আপিল করবেন, ওনার এবং ওনার লয়ারের সিগনেচার থাকবে। সিগনেচারটা হচ্ছে বাধ্যতামূলক। এরপরে এই আপিলটা করতে হবে একটা মেমোরেন্ডাম আকারে। ওকে, এখন আসেন, এরপরে আপনি যে ডিক্রির বিরুদ্ধে আপিল করবেন, ওই ডিক্রির সত্যায়িত কপি
আপনার আপিলের সাথে থাকতে হবে সত্যায়িত কপি। সত্যায়িত কপি ওই আপিলের কপি, আপিলের যে মেমোরান্ডাম দিবেন ওই মেমোরান্ডামের সাথে আপনার যে ডিক্রির বিরুদ্ধে আপিল করতেছেন ওই ডিক্রির একটা সত্যায়িত কপি অ্যাটাচ করে দিতে হবে। লেখা শেষ হলে জানাবেন। আচ্ছা, এরপর আসতেছে রুল। হ্যাঁ, বল। আচ্ছা, হ্যাঁ, এরপর রুল 3, অর্থাৎ রুল 3-এ কি বলছে একটু আমরা দেখি। রুল 3-এ যে ব্যাপারটা বলছে সেটা হচ্ছে আপনি নির্ধারিত পদ্ধতিতে কি করেন নাই, আপিল করেন নাই। আপনি নির্ধারিত পদ্ধতিতে আপিল করেন নাই, তাহলে আপনার স্মারকলিপিটা কি করা হবে, প্রত্যাখ্যান করা হবে। আপনার এই স্মারকলিপিটা প্রত্যাখ্যান করা হবে এবং প্রত্যাখ্যান করার পরে আপনাকে এটা সংশোধনের জন্য একটা সময় দিবে। সংশোধনেরও কি দিবে, সময় দিবে। সংশোধনের জন্য মানে ফেরত দিবে, সংশোধনের জন্য আপনার কাছে এটা ফেরত দিবে এবং একটা আপনাকে সময় দিবে। তাহলে নির্ধারিত পদ্ধতিতে না করলে সেটা প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করার পরে আপনাকে সংশোধনের জন্য কি দিবে, ফেরত দিবে এবং একটা সংশোধনের জন্য একটা টাইম ফিক্সড করে দিবে। ওই টাইমটা এখানে উল্লেখ নেই, কতদিন দিবে এটা আদালতের ইচ্ছা। এবার আসেন, এবার আমরা দেখবো রুল 5। রুল 5টা একটু দেখেন। আচ্ছা, রুল 5-এ কি বলছে একটু দেখেন। আগে একটা জিনিস বুঝেন, ধরেন আপনি এই যে ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করছেন, এই ডিক্রির বিরুদ্ধে আপিল করছেন, তাহলে আপিল, এদিকে আপিল করছেন আর অপোজিশন কি করলো, এদিকে এক্সিকিউশনের জন্য মামলা করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি আপিল করেন এক্সিকিউশন চলবে কিনা। আপনি এদিকে আপিল করছেন, অর্থাৎ সংক্ষুব্ধ পার্টি কি করলো, আপিল করলো, আর অপোজিশন কি করলো, অপোজিশন এক্সিকিউশনের স্যুট করলো, এক্সিকিউশন স্যুট বা এক্সিকিউশন আবেদন করলো। এই এক্সিকিউশনের আবেদনটা বা এক্সিকিউশন কার্যক্রম চলমান থাকবে কিনা, নাকি অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, নাকি বলেন বলেন। চলমান। হ্যাঁ, চলমান থাকবে, চলমান থাকবে। সো আপনাকে কি করতে হবে, তাহলে এটা অটোমেটিক্যালি স্টপ হবে না, এটা স্টপ করার জন্য আলাদা আবেদন করতে হয়। এই যে আবেদনের ব্যাপারটা বলা আছে রুল 5-এ। তাহলে এক্সিকিউশনটা স্টপ করার জন্য, এক্সিকিউশন স্টপ করার জন্য, এক্সিকিউশনটাকে কি করার জন্য, স্টপ করার জন্য কি করতে হবে, অর্থাৎ জারি স্থগিত করার জন্য, জারি স্থগিত করার জন্য, স্থগিত করার জন্য আপনাকে কি করতে হবে, করার জন্য আবেদন করতে হবে, করার জন্য আবেদন করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আবেদনটা কোন আদালতে করবেন, এটা কি আপিল আদালতে করবেন নাকি যে আদালতে, বিবাদী করবে। আচ্ছা, এ হচ্ছেন বাদী, বি হচ্ছেন বিবাদী। মামলার রায় দিল কার পক্ষে, মামলার রায় দিল এ এর পক্ষে, এ এর পক্ষে রায় দিল। তাহলে আপিল করবে, সংক্ষুব্ধ হচ্ছে কে, বিবাদী। তাহলে বিবাদী বি, ও কি করবে, আপিল করবে। ও আপিল করবে, রায় দিল কিন্তু কার পক্ষে, অর্থাৎ ডিক্রি ওর পক্ষে দিল, তাহলে আপিল করবে ও। তাহলে এই যে যেহেতু আপিল করতেছে আর অন্যদিকে ওর পক্ষে যেহেতু রায়টা আসলো, ও এক্সিকিউশন মামলা করলো। এখন এই যে বিবাদী আপিল যখন করবে, আপিল করার সাথে সাথে ও কি করবে, একটা আবেদন করবে এই এক্সিকিউশনটা স্টপ রাখার জন্য। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন আসেন যে জায়গাটা কি বলতে চাইছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, এখন জারিটা স্থগিত করার জন্য যে আবেদনটা করবে, আমরা এরকম একটা বিধান এর আগে পড়ছিলাম, আমি দেখাইছিলাম অর্ডার 21, আমার যদি ভুল না হয়, যে আমি দুইটা স্টেজ দিয়ে দেখাইছিলাম, এক পাশে এক্সিকিউশন চলতেছে, অন্য পাশে আপিল চলমান। এরপরে আপিলে আলটিমেটলি একটা ডিসিশন আসলো, ওই দেখাইছিলাম, মনে পড়ে কিনা একটু ট্রাই করবেন। যাই হোক, এখন জারি স্থগিত করার জন্য আবেদন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে আবেদনটা কোন আদালতে করবেন, এটা কি আপিল আদালতে করবেন নাকি যে আদালতের ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করছেন ওই আদালতে করবেন। ডিক্রি প্রদানকারী আদালতে, অর্থাৎ আপনি যে আদালত ডিক্রিটা প্রদান করছিল বা পাস করছিল ওই আদালতে আপনি কি করবেন, আপনি এই জারি স্থগিত করার জন্য আবেদনটা করবেন। ক্লিয়ার কিনা একটু জানাবেন। এরপরে এখন দেওয়া মাত্রই, অর্থাৎ অ্যাপ্লিকেশন করা মাত্রই কি আদালত অ্যাকসেপ্ট করবে কি করবে না সেই বিষয়টা বলা আছে, ওখানেই বলা আছে কোন গ্রাউন্ডে করবে কোন গ্রাউন্ডে করবে না, গ্রাউন্ড গুলা বলা আছে। আপনি মানে
ডিক্রি জারি স্থগিত করার জন্য অ্যাপ্লিকেশন করছেন মানে যে আদালত আপনার ডিক্রিটা আপনার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করবে, ব্যাপারটা তা না। কখন করবে, কোন কোন গ্রাউন্ডে করবে, গ্রাউন্ডগুলো ওখানে বলা আছে, রুল 5 এ বলা আছে। শেষ হলে একটু জানাবেন। হ্যাঁ শেষ। আচ্ছা, আমরা অর্ডার 17 কি পড়ছিলাম? অর্ডার 17 কি পড়ছিলাম মনে আছে? কেউ বলতে পারবেন? আচ্ছা দেখেন, আমরা অর্ডার 17তে পড়ছিলাম অ্যাডজর্নমেন্ট বা মুলতবি। আমরা ওটা মুলতবিটা পড়ছিলাম ট্রায়ালে মুলতবি বিষয় পড়ছিলাম। তাহলে এখন ওই যে ওখানে ট্রায়ালে আমরা যে মুলতবির বিষয় পড়ছিলাম, ঠিক একইভাবে আপিল স্টেজেও কি করা যায়? মুলতবি করা যায়। অর্থাৎ আপিল স্টেজেও হিয়ারিংটা মুলতবি রাখা যায়। এই যে মুলতবি বিষয়গুলা বা ডেট নেওয়ার যে বিষয়গুলা, এগুলা নিয়ে ডিল করেছে অর্ডার 41 এর রুল 12 এইটার থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রুল। একটু মনোযোগ রাখতে হবে। প্রথম কথা হচ্ছে তাহলে আমরা দেখলাম কি মুলতবি, আপিলে মুলতবি। এখন আমরা দেখবো এই মুলতবিটা মুলতবি রশ্মিকার আচ্ছা দীর্ঘিকার যাই হোক, আপিলে মুলতবি। প্রথমত দেখেন, আমরা ঠিক আগের মতো খরচ ছাড়া খরচ সহ কয়টা দেখবো? খরচ ছাড়া আর একটা হচ্ছে খরচ সহ। আচ্ছা দেখেন, মুলতবি আপিলের স্টেজে গিয়ে কি করা যায়? আপিল মুলতবি করা যায়, আপিল মুলতবির আবেদন করা যায় এবং খরচ ছাড়া তিনবার পারবে প্রতিপক্ষ, এক পক্ষ আর কি, মানে প্রত্যেক পক্ষ বা প্রতিপক্ষ যাই বলেন, প্রত্যেক পক্ষ। তাহলে প্রত্যেক পক্ষ কি করবেন? তিনবার খরচ ছাড়া তিনবার কি পাবেন? মুলতবি করার সুযোগটা পাবেন। তাহলে 3 × 2, তাহলে দুইটা পক্ষ মিলে 6বার পাবেন সর্বোচ্চ। আর খরচ সহ কত পারবেন? সেটা হচ্ছে আনলিমিটেড বা অনির্দিষ্ট। আনলিমিটেড কতবার পারবেন সে বিষয়ে কতবার পারবেন সে বিষয়ে কোনো লিমিটেশন নেই। অর্থাৎ খরচ সহ আপনার কতবার যে মুলতবি করা যাবে সে বিষয়ে সিপিসি তে কোথাও কিছু বলা নেই। তার মানে আনলিমিটেড পর্যন্ত কি করা যায়, অর্থাৎ অনির্দিষ্টবার কি করা যায়? মুলতবি করা যায়। আচ্ছা এখন আসেন, তাহলে যদি খরচ সহ মুলতবির পারা যায় তাহলে খরচটা কত হবে একটু দেখেন। খরচ হচ্ছে সর্বনিম্ন 200 আর সর্বোচ্চ 1000 টাকা আগের মতো। একটু দেখেন তাহলে কি বলছে, সর্বনিম্ন অর্থাৎ সর্বনিম্ন 200 আর অনধিক হচ্ছে 1000, অনধিক 1000 টাকা পর্যন্ত খরচ দিয়ে কি করতে পারবেন? আপনি মুলতবি আবেদন করতে পারবেন। এতটুকু শেষ হলে একটু জানাবেন। শেষ। আচ্ছা এখন আসেন, এখন আমরা দেখবো এই যে খরচের যে ব্যাপার স্যাপার বা মুলতবির যে ব্যাপার স্যাপার, এখন টাকা দিতে বলছে। দেখেন তাহলে বাদী আরেকটা হচ্ছে বিবাদী। দেখেন বাদী যদি খরচের টাকা দিতে না পারলে তাহলে যেহেতু আপিলটা কে করলো? বাদী করলো। সরি, আমি বাদী না বলি, আপিলকারী বলি। আপিলকারী। এখন দেখেন আপিলকারী যদি কি করেন, যে ইয়ার আবেদন করেন কিসের? মুলতবির। আপিলকারী যদি মুলতবির আবেদন করেন তাহলে কি হবে? আর অপোজিশন করলে কি হবে? একটু মনোযোগ রাখবেন। অর্থাৎ আপিল যিনি করেছেন ওনার উনি যদি কি করেন, টাকা পরিশোধ করতে না পারেন, আপিল যিনি করেছেন উনি যদি খরচটা পরিশোধ করতে না পারেন তাহলে খারিজ করবেন। তাহলে কি করে দিবেন? ওনার আপিলটা খারিজ করে দিবেন। আর যদি অপোজিশন মুলতবি চাইছিল, এখন উনি কি দিতে পারে না, খরচ দিতে পারে নাই, তাহলে সেক্ষেত্রে একতরফা নিষ্পত্তি করবে। জিনিসটা বুঝছেন কিনা? অর্থাৎ যিনি আপিল করেছেন উনি নিজেই কি চাচ্ছেন? একটা মুলতবি চাচ্ছেন, তো ওনাকে টাকা পরিশোধ করতে হবে। এখন উনি টাকা পরিশোধ করতে পারে নাই বা ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে ওনার আপিলটা কি করে দিবে? খারিজ করে দিবে। আর যদি দেখা যাচ্ছে অন্য অপোজিশন যিনি ছিলেন উনি কি করতে পারে নাই, টাকা পরিশোধ করতে পারে না বা খরচটা দিতে পারে না, সেক্ষেত্রে একতরফা নিষ্পত্তি করবে। ক্লিয়ার?
এবার দেখেন, তাহলে খারিজ করলো কিংবা একতরফা নিষ্পত্তি করলো, এখন এটার বিরুদ্ধে কি কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে। কি প্রতিকার আছে সেই জিনিসটা একটু দেখেন। তাহলে খারিজ করলো কিংবা একতরফা নিষ্পত্তি করে দিল, এই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে কি করবেন? 30 দিনের মধ্যে ওই খারিজ আদেশ বা একতরফার যে আদেশ দিছিলেন ওইটা বাতিল করে পুনরায় গ্রহণ করার জন্য তাহলে 30 দিনের মধ্যে কি করবেন? আবেদন করবেন। 30 দিনের মধ্যে আবেদন করবেন। আবেদনটা কিসের? আবেদনটা হচ্ছে ওই যে খারিজ আদেশ যেটা দিছিল ওটা বাতিলের জন্য, অথবা একতরফা যে নিষ্পত্তি করছিল ওটা বাতিল করে ওই মামলাটাকে আবার কি করার জন্য, ওই আপিলটাকে পুনরায় গ্রহণ করার জন্য আবেদন করবে। 30 দিনের মধ্যে করবে। এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কি কোনো খরচ দিতে হবে না? খরচ ঠিক সেম আগের মতো 200 টাকা আর সর্বোচ্চ 1000 টাকা, অর্থাৎ অনধিক 1000 আর অনন্য 200 টাকা বা ন্যূনতম 200 টাকা। এখন আসেন, এখন আপনি এভাবে কতবার পর্যন্ত পুনর্জীবিত করতে পারবেন? অর্থাৎ আপনি কতবার আবেদন করতে পারবেন? এক পক্ষ মাত্র একবার। এক পক্ষ একবারের বেশি কি করতে পারবে না, পুনর্জীবিত বা রিভাইভ করার সুযোগটা পাবেন না। তার মানে কি একবার, সর্বোচ্চ একবার। লেখা শেষ হলে জানাবেন, আর কোনো কিছু না বুঝলে একটু জানাবেন। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যদি এর আগে বলছিলাম কি, যদি টাকা খরচটা যদি পেমেন্ট করতে না পারে তাহলে আপিলকারী যদি পরিশোধ করতে না পারে খারিজ করে দিবেন, আর অপোজিশন হলে একতরফা নিষ্পত্তি করবেন। এখন একতরফা নিষ্পত্তি বা খারিজ করা হলো, এই ক্ষেত্রে ওনার কি প্রতিকার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রতিকার আছে। ওনার প্রতিকার কি? উনি ওই খারিজ আদেশ বা একতরফা যে নিষ্পত্তি করলো ওটা বাতিলের জন্য আবেদন করবেন। কতদিনের মধ্যে করবেন? 30 দিনের মধ্যে করবেন। কত টাকা পরিশোধ করতে হবে? সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000। এখন এভাবে কতবার পারবে? সর্বোচ্চ একবার পারবে। ক্লিয়ার? দোনো পক্ষ একবার করে পারবে, হ্যাঁ এই হ্যাঁ, তো? সর্বোচ্চ একবার। ইয়েস। ক্লিয়ার হলে একটু জানাতে হবে। তারপর বল। আচ্ছা, এখন আমরা দেখব 15 রুল 15A। এখন আমি হাইকোর্ট বিভাগে কি করলাম? আপিল করলাম। হাইকোর্ট বিভাগে আপিল করলাম। এখন এই ক্ষেত্রে যিনি আপিলকারী ওনাকে তো থাকতে হবে, কারণ ওনাকে পরিচালনাকারী বলা হয়। আপিল যিনি করেন উনি যদি না থাকেন তাহলে এটাকে তদবিরের অভাবে খারিজ বলা হয়। তদবিরের অভাবে খারিজ বলা হয়। তাহলে হাইকোর্ট বিভাগে যখন আপিল করা হলো, হাইকোর্টে আপিল করলো কিন্তু আপিলকারী নেই, আপিলকারী অনুপস্থিত। আপিলকারী অনুপস্থিত হলে তাহলে কি করে দিবেন? খারিজ করে দিবেন। খারিজ করে দিবেন। ক্লিয়ার? এখন এই খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? ওনার দুইটা প্রতিকার আছে। একটা প্রতিকার হচ্ছে রিভিশন। উনি এটার বিরুদ্ধে রিভিশন করতে পারবেন, অথবা অথবা আমরা একটু পরে দেখবো আমরা রুল 19 অথবা রুল 19 কতে, এটা হচ্ছে কি খারিজ আবেদন, ওটা কি করার জন্য, খারিজের আদেশটা বাতিলের জন্য। আর এটা হচ্ছে সরাসরি বাতিল। আমরা এর আগেও কিন্তু অর্ডার 9-এ পড়ে আসছিলাম যে বাতিল আর একটা সরাসরি বাতিল, দুইটা শব্দ পড়ে আসছিলাম। ঠিক একইভাবে এখানেও সেম কাহিনী। হাইকোর্ট বিভাগ উনি কি করেন? আপিল করেন, কিন্তু উনি অনুপস্থিত। এটা এই ধরনের অনুপস্থিত, এগুলোকে বলা হয় তদবিরের অভাবে অনুপস্থিত। তাহলে তদবিরের অভাবে মামলা খারিজ করে দিবে। তদবিরের অভাবে যখন মামলা খারিজ করবে, ওনার দুইটা প্রতিকার আছে। একটা প্রতিকার কি? উনি রিভিশন করবেন 115 ধারায়। আরেকটা প্রতিকার হচ্ছে উনি ওই যে খারিজের যে আদেশটা ওইটা বাতিলের জন্য আবেদন করবেন। আবেদনটা দুইটা রুলে, একটা হচ্ছে রুল 19 আর একটা হচ্ছে রুল 19 ক। এটা হচ্ছে আবেদন এজ ইউজুয়াল, এটা হচ্ছে সরাসরি খারিজ করবেন, সরাসরি বাতিল করবেন। আমরা একটু পর ওদিকে যাব। দেখা শেষ হলে একটু জানাবেন। আচ্ছা, এখন 17 রুল 17 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। রুল 17 খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যে তদবিরের অভাবে যে খারিজ, মূলত তদবিরের অভাবে মূল যে খারিজের ব্যাপারটা এটা ডিল করা হচ্ছেন রুল 17। দেখেন, আপিলকারী অনুপস্থিত, একটু মনোযোগ রাখতে হবে। আপিলকারী অনুপস্থিত, তাহলে আপিল যিনি করেন ওনাকে আমরা আপিলকারী বলি। আপিলকারী অনুপস্থিত। এখন আপিলকারী যখন অনুপস্থিত থাকবেন তখন কি করবেন? মামলাটা খারিজ করে দিবেন। খেয়াল করেন,
শুনানির দিনে কিংবা মুলতবির দিনে, শুনানি কিংবা মুলতবির সময় যদি উনি কি থাকেন, অনুপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপিলটা কি করে দিবেন, আপিলটা খারিজ করে দিবেন, আপিল খারিজ করবেন, আপিল খারিজ করে দিবেন। এখন এই যে খারিজের আদেশ, তাহলে এটার বিরুদ্ধে কি প্রতিকার, কি প্রতিকার ঠিক আগের মতো রিভিশন, অথবা আমরা একটু পরে দেখব, প্রথমত রিভিশন, অথবা কি করতে পারবেন 19 এবং 19-এর কতে কি করতে পারবেন, ওই যে খারিজের আদেশটা বাতিলের জন্য আবেদন করবেন। তাহলে এটা হচ্ছে তদবিরের অভাবে খারিজ। এর আগেরটা ছিল হাইকোর্টের ক্ষেত্রে, এটা অন্যান্য ইয়ার ক্ষেত্রে। তাহলে এখন আপিলকারী যিনি অনুপস্থিত, উনি অনুপস্থিত থাকলে কি করবেন, মামলা খারিজ করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে আপিলকারী না, এবার অপোজিশন, অর্থাৎ আমি যার বিরুদ্ধে কি করলাম, মানে আমি যার বিরুদ্ধে আপিলটা করছি, উনি যদি অনুপস্থিত থাকেন তাহলে কি হবে একটু বলেন তো। এই পক্ষ হলে খারিজ, আর অন্য পক্ষ হলে বিবাদী হলে একতরফা। একতরফা। এটা লেখা শেষ হলে একটু জানাবেন। লিখছি। আচ্ছা, এখন তাহলে অন্য অপোজিশন হলে, এটা রুল 2 তে, সরি সাব রুল 2 তে, সাব রুল 2 তে বলতেছে যদি অপোজিশন অনুপস্থিত থাকেন বা বিবাদী যদি অনুপস্থিত থাকেন তাহলে কি করবেন, তাহলে একতরফা। তাহলে একতরফা কি করবেন, এই যে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, একতরফা এটা নিষ্পত্তি না, এটা একতরফা শুনানি করবেন, এটা শুনানি। একতরফা শুনানি আর একতরফা নিষ্পত্তির মধ্যে পার্থক্য আছে। একতরফা অর্থাৎ এক পক্ষকে শুনবেন, এক পক্ষকে শুনবেন। এখন এই যে একতরফা যখন শুনে ফেললো, তাহলে কি ধরলাম আমি, এই যে আপিলকারী আসলো আর অপোজিশন আসে নাই, এখন কি করলো, একতরফা শুনানি হয়ে গেল। এখন এই ক্ষেত্রে কি বিয়ের কি কোনো প্রতিকার আছে কিনা, কি মনে হয় আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ওকে। এই যে বিয়ের প্রতিকারটা কোথায়, বিয়ের প্রতিকারটা হচ্ছে 21 এবং 21 কতে, রুল 21 এবং রুল 21 কতে, ঠিক আগের মতো যে 19 আর 19-এর কয়ের যে ব্যাপারটা, এখানে সেম ব্যাপার। সেটা কি, সেটা হচ্ছে এটা হচ্ছে কি খারিজের আবেদন, খারিজ আবেদন বাতিল, খারিজ মানে খারিজের যে, সরি একতরফা যে ইয়া দিল, একতরফা শুনানি যে করলো, ওটা পূর্ণ শুনানির জন্য, পূর্ণ শুনানি, অর্থাৎ উনি পুনরায় আবার শুনানির জন্য কি করবেন, আবেদন করবেন, সরি পুনরায় মানে পূর্ণ শুনানির জন্য, পূর্ণ শুনানির জন্য, শুনানির জন্য কি করবেন, আবেদন করবেন। আবেদনটা 2টা জায়গায় করবেন। এটা এই ক্ষেত্রে কোনো খরচ দিতে হবে না, আর এই ক্ষেত্রে খরচ দিতে হবে। একটু লিখে ফেলেন, এই ধরনের বিধান আপনারা আগেও পড়ে আসছেন, অর্ডার 9-এ পড়ে আসছেন। হ্যাঁ বল। আচ্ছা, এবার আসেন অর্ডার, সরি রুল 18, একটু মিট করতে হবে। এখন আমরা জানি আপনি কি করলেন, আপনি একটা মুলতবির জন্য কি করলেন, দরখাস্ত করলেন, মুলতবির মানে মুলতবির আবেদন করলেন। এখন পরবর্তীতে আপনি তো একটা নতুন ডেট দিবেন, এই যে নতুন ডেট দিবেন, অথবা আপনি আপিল করছেন, আপিল করলে তখন অপোজিশনকে বিষয়টা জানাতে হবে, অথবা আপনি মুলতবির আবেদন করলেন, মুলতবির আবেদনটা মঞ্জুর করলো, এখন নতুন একটা ডেট দিল। এই যে নতুন ডেট যে দিল, এই ব্যাপারটার জন্য একটা নোটিশ দিতে হয়। এই যে নোটিশ যে দেওয়ার যে খরচগুলা, এটা যে পক্ষ মুলতবি ইয়া করলো, আবেদন করলো, অথবা যিনি আপিল করলেন, ওনাকেই ওই খরচটা, নোটিশের খরচটা, অর্থাৎ নোটিশ জারির যে খরচটা, ওনাকে বহন করতে হয়। এখন সামহাও উনি কি করতে পারেন নাই, উনি এই নোটিশ জারি করার যে খরচ, এই খরচটা দিতে পারেন নাই। খেয়াল করেন, একটু মনোযোগ রাখতে হবে। তাহলে নোটিশ জারি, উদাহরণ আমি একজন আপিলকারী, আমি আপিল করলাম। তাহলে আপিলকারী যখন আপিল করবেন, আপিল করার পরে আপিল যার বিরুদ্ধে করবে তার কাছে একটা কি দিতে হবে, নোটিশ দিতে হবে, তাকে একটা নোটিশ সার্ভ করতে হয়। এই যে নোটিশটা সার্ভ করার জন্য যে খরচাপাতি আছে, এই খরচটা কে বহন করবে, আপিলকারী বহন করবে। এখন দেখা যাচ্ছে উনি খরচটা দিতে পারেন নাই, উনি এই খরচ কি করতে পারেন নাই, দিতে পারেন নাই, তাহলে কি করে দিবেন, তাহলে ওনার আপিল খারিজ করে দিবেন। এখন আসেন, এখন যদি দেখা যাচ্ছে যেদিন শুনানির ডেট, ওই দিন কিন্তু অলরেডি কি অপোজিশন অর্থাৎ রেসপন্ডেন্ট ওই দিন কি হাজির আছেন, তাহলে সেই ক্ষেত্রে খারিজ করবেন কিনা, উনি নিজে যদি উপস্থিত থাকেন, রেসপন্ডেন্ট। না। হ্যাঁ, সেই ক্ষেত্রে খারিজ করবেন না। ক্লিয়ার?
যেদিন শুনানি উনি যদি সশরীরে উপস্থিত থাকেন তাহলে তার নোটিশ দেওয়ার দরকার নাই। আমরা সামনের ক্ষেত্রে দেখছিলাম। আচ্ছা, এবার আমরা এই যে রুল 19 এবং 19 এর যে রুল 19 এবং রুল 19 এ, এই যে এই দুইটা একটু ইম্পর্টেন্ট। আমাদের যে দেখছিলাম না একটু আগে যে কি রুল 11, তারপর রুল 11 সাব রুল 2, তারপর রুল 11 পর আসতেছে 15 এ 15 এ 17 18। এই যে আমরা রুল 11 2 মানে 11 এর সাব রুল 2, এরপরে 15 এ, এরপর 17, এরপর 18, এই যে এগুলাতে যখন খারিজ করে কিংবা যখন একতরফা ইয়া করবেন তখন এই ক্ষেত্রে যে প্রতিকারটা কি ওই যে খারিজ এবং এগুলাতে যে খারিজ অথবা একতরফা নিষ্পত্তি, খারিজ অথবা একতরফা যে নিষ্পত্তি করবে, একতরফা নিষ্পত্তি এটা শুনানি না, শুনানির প্রতিকারটা কিন্তু 21 এবং 21 কতে বলে ফেলছি। একতরফা শুনানি করলে পুনরায় আবার শুনানি করার জন্য আবেদন করবে, আবেদনটা 21 এবং 21 কতে। আর এটা হচ্ছে একতরফা নিষ্পত্তি করলে অথবা খারিজ করলে সেই ক্ষেত্রে এদের প্রতিকারটা হচ্ছে কোথায়? এদের প্রতিকারটা হচ্ছে 19 এবং 19 এতে। এদের প্রতিকারটা কি? ওই যে খারিজের যে আদেশ দিল, একতরফার যে আদেশ দিল সেটা বাতিলের জন্য কি করবে? বাতিলের জন্য আবেদন করবে। এখন দেখেন এই যে বাতিলের জন্য দুইটা জায়গায় আবেদন করা যায়, 19 এবং 19 এতে। 19 হচ্ছে এজিজুল আবেদনটা, কিন্তু এখানে হচ্ছে সরাসরি, খেয়াল করেন, সরাসরি মানে কি ওই যে ওই আপিলটা সরাসরি পুনরায় গ্রহণ করার জন্য কি করবেন? আবেদন করবেন। এটাতে সরাসরি না, আর এটাতে সরাসরি। আর 19 এর ক্ষেত্রে কোনো খরচ বহন করতে হয় না, আর 19 এর ক্ষেত্রে খরচ বহন করতে হয়। দেখেন একটু পার্থক্যমূলক ভাবে পড়লে একটু মনে থাকবে। পুনরায় আপিল গ্রহণ, এটা হচ্ছে সরাসরি, এটা সরাসরি গ্রহণ। এই সরাসরি শব্দটা মাথায় রাখবেন। আমরা অর্ডার 9 এবং 9 এতে পড়ছিলাম, 13 এতে পড়ছিলাম, এই বিধানগুলা আমরা 21 পড়ছিলাম। জিনিসগুলো একটু মাথায় রাখবেন, মিলাই পড়বেন, তাহলে মাথায় থাকবে। আসেন তাহলে 19 এর ক্ষেত্রে পুনরায় আপিল গ্রহণ, আর এটা হচ্ছে সরাসরি পুনরায় আপিল গ্রহণ। কতদিনের মধ্যে করতে হবে? দুইটা ক্ষেত্রে 30 দিনের মধ্যে করতে হবে। দুইটা ক্ষেত্রেই যেদিন আপনার ওই যে খারিজে আদেশ দিল সেদিন থেকে 30 দিনের মধ্যে, অথবা একতরফা নিষ্পত্তি দিলে সেদিন থেকে 30 দিনের মধ্যে করতে হবে। এখানে কোনো ধরনের খরচ দিতে হবে না, কোনো কস্ট দিতে হবে না। এখন অন্য ক্ষেত্রে কস্ট দিতে হবে। প্রশ্ন হচ্ছে কস্ট কত দিতে হবে? দেখি কেউ বলতে পারেন কিনা। 200 আর 1000 ওটা। আচ্ছা ঠিক আছে, ওই যে ওভাবে যাবে। এখন আসেন আরেকটা জিনিস, এখন আপনি আবেদন করলেন, আপনার আবেদন প্রত্যাখ্যান করে আমাকে আরেকটু বুঝাতে হবে, আমার মাথার উপর কোনটা 21? না যেটা বুঝাচ্ছ। আচ্ছা, এখানে কালারটা কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, হঠাৎ একটু গোলাপি বেশি আসে, সমস্যা নাই, বোঝা যায়। আমি সুন্দর তো এই জন্য গোলাপি হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, সোজা কথা হচ্ছে দুইটা আবেদন, দুইটা প্রথম থেকে 19 এ 19 এটা। আচ্ছা মানে বুঝাচ্ছি। আমি আসলে এটাই আমার মাথায় আসতেছে না, আচ্ছা একটু বুঝাচ্ছি। এই কলমগুলো মনে হয় ইয়া হয়ে যাচ্ছে, মানে মস্কারা করে। একটা 19 আর একটা 19 এ। আমি ওই যে আমার 11 সাবরুল 2, সাবসেকশন 2, সাবরুল 2, এরপরে 15 এ, এরপরে 17, এরপরে 18, এই যে এখানে যে আমরা খারিজ এবং একতরফার যে ব্যাপার স্যাপার পড়ছিলাম, এগুলার বিরুদ্ধে প্রতিকার কি? এগুলার বিরুদ্ধে প্রতিকার বলা আছে 19 এবং 19 এতে। এটা হচ্ছে আপিল পুনরায় গ্রহণ, অর্থাৎ পুনরায় আপিল গ্রহণ। আর এখানে হচ্ছে সরাসরি গ্রহণের জন্য একদম কোনো ধরনের শুনানি না করে, কোনো ধরনের ডকুমেন্টস না দেখে সরাসরি গ্রহণ করার যে ব্যাপারটা, সেটা বলা আছে 19 এতে। আর এখানে হচ্ছে আপনার নিতেও পারে নাও নিতে পারে, কিন্তু এখানে কোর্ট নিবে কোনো ধরনের ইয়ে না করে। কতদিনের মধ্যে করতে হবে? 30 দিনের মধ্যে করতে হবে। এই 30 দিনের ব্যাপারটা বলা আছে 168, আর্টিকেল 168। আর্টিকেল মানে সংবিধানের আর্টিকেল না, লিমিটেশনের আর্টিকেল। এখানেও 30 দিনের মধ্যে করতে হবে, তাও 168। এখন এক্ষেত্রে কোনো খরচ দিতে হবে না, এখানে দিতে হবে। ক্লিয়ার?
আচ্ছা বুঝছি এটা, কিন্তু এখন কথা হচ্ছে যে আমি প্রতিকার দুই ভাবে কেন যাব, একটা 19-এ আর একটা 19-এ কেন যাব? হ্যাঁ, আপনার এটা আদালত নিতে বাধ্য না, কিন্তু এখানে নিতে বাধ্য। আপনার এখানে যদি আপনারটা নিবে না, আদালত কি বাদ দিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু এখানে নিবে। ক্লিয়ার? ও আচ্ছা, মানে খরচ দিলে নিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝেন তো, সবই তো বুঝেন। এখন আসেন, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার আবেদনটা, আপনি যে আবেদন করলেন, আপনি আবেদন করছেন 19 অথবা 19 এতে, এখন আপনার আবেদনটা প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যান করলে আপনার প্রতিকার কি? প্রত্যাখ্যান করলে আপনার প্রতিকার কি দেখি বলেন, খেয়াল রাখবেন। প্রত্যাখ্যান করলে আপনি, এটা যেহেতু অ্যাপিলেবল অর্ডার, এটা অ্যাপিলেবল অর্ডার, এটা বলা আছে অর্ডার 43-এর, অর্ডার 43, আমি 43 সংখ্যা লিখতেছি, ভুলেও আপনারা সংখ্যা লিখেন না। অর্ডার 43 রুল 1-এর টিতে, রুল 1-এর টিতে বলা আছে, টিতে আপিল করা যাবে। ক্লিয়ার হলে একটু বলবেন, সামনের দিকে যাব। আর 19 আরেকটা জিনিস, 19 এতে অবশ্যই এফিডেভিট সহকারে হইতে হবে, এফিডেভিট সহকারে। আর 19-এ কিন্তু কোনো এফিডেভিট লাগবে না। আর 21 এবং 21-এর কয়ের যে ব্যাপারটা, এটা শেষ হলে একটু জানাবেন। রুল 1 এটা কি লিখছিস? কোথায় রুল 1? ও টি এই যে 1, টি 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 টি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার একটু এই জায়গাটা একটু দেখেন। আমরা 17 সাবসেকশন 2 তে দেখছিলাম কি একতরফা শুনানি করবে, একতরফা শুনানি করবে, অর্থাৎ অপোজিশন রেসপন্ডেন্ট না আসলে একতরফা শুনানি করবে দেখছিলাম। এই যে একতরফা শুনানি করার পরে ওনার কি কোনো প্রতিকার নাই? অবশ্যই প্রতিকার আছে। প্রতিকারটা কোথায়? 21 এবং 21 কতে দেখেন, প্রতিকারটা কি পুনরায় শুনানি, পুনরায় শুনানি, পুনরায় শুনানি, পুনরায় শুনানির জন্য কি করবেন? আবেদন করবেন। এই যে পুনরায় যে শুনানির জন্য আবেদন করতে পারবেন, এই বিষয়টা বলা আছে কোথায়? 21 এবং 21 কতে, খেয়াল করেন। তাহলে ঠিক ওই যে আগের মতো খেয়াল রাখবেন, এরকম যে ব্যাপারগুলো আছে, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আবেদন, আর এটা হচ্ছে সরাসরি কি পুনরায় শুনানি করার জন্য আবেদন করবেন। এক্ষেত্রে কোনো খরচ লাগবে না, কোনো খরচ লাগবে না। আর এক্ষেত্রে খরচ দিতে হবে 3000 টাকা। এটা 3000, একটু মাথা রাখবেন, 3000 টাকা। আমরা অর্ডার 9-এর রুল 13 এতেও কিন্তু 3000-এর বিধান পড়ছিলাম, বিবাদীর ক্ষেত্রে 3000 আর বাদীর ক্ষেত্রে 1000। এই জিনিসগুলো একটু মিলাই পড়বেন, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে এবার আসেন, তাহলে পুনরায় শুনানির জন্য উনি কি করতে পারবেন? এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আবেদন, আর এটা হচ্ছে সরাসরি। তো কত টাকা দিতে হবে? 3000 টাকা দিতে হবে। আর প্রশ্ন হচ্ছে কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে, এটা হচ্ছে 169, আগেরটা হচ্ছে 168, এটা হচ্ছে 169। এভাবে কয়বার পারবে পুনরায় শুনানির জন্য? মাত্র একবার, ঠিক আগের মতো, মাত্র একবার। এক পক্ষ একবার পারবে পুনরায় শুনানি, সরি, এটা এখানে কিন্তু এক পক্ষই, মানে বিবাদী পক্ষই, মানে রেসপন্ডেন্ট। লেখা শেষ হলে একটু জানাবেন। হ্যাঁ লিখছি। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন, আমরা তো সিআরপিসি তে রিমান্ড পড়ছিলাম, মনে আছে কিনা? সিআরপিসি তে রিমান্ড পড়ছিলাম, কোথায় পড়ছিলাম মনে আছে? সিআরপিসি তে একটা মাত্র সেকশন যেখানে রিমান্ড শব্দটা উল্লেখ আছে, কোথায় পড়ছিলাম বলেন? 344। ইয়েস, 344, থ্যাংক ইউ। 344 অনলি একটা সেকশন যেখানে রিমান্ডের ব্যাপারটা উল্লেখ আছে। আর ওখানে আমরা রিমান্ড বলতে বুঝি কি? রিমান্ড কি মানে জামাই আদর, ঠিক আছে, আসামিকে জামাই আদর দেয়, ঠিক আছে। আর তো বিয়ে হলে তোকেও দিবে। আচ্ছা, সিপিসি তে রিমান্ড বলতে কি বোঝায়? দেখি কেউ বলতে পারেন কিনা। আমি জানি না, ওটাও আদর নিশ্চয়ই। রাজস্বী আপু কি চুপচাপ কেন, অসুস্থ নাকি? না না, বিয়ে বিয়ে সেজন্য। মানুষজন বিয়ে হলে এত খুশি হয় এটা জানতাম না, না মানে এত চুপচাপ থাকে জানতাম না। খুশিতে তো লাফালাফি করার ব্যাপার স্যাপার, আমি যতটুকু জানি। এই যেমন আমাদের দেখা যাবে। ইতির যখন বিয়ে হচ্ছিল, ইতি তো মানে 7 দিন আগে থেকে খুশিতে, এগুলো তো এই পুরো তোরে কে ক্যাম্পাস। বলছে? কে বলছে তোকে আবার বিয়ের আগে 7 যাই দিন হোক, আগে থেকে খুশি ছিলাম? ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে একটু মনোযোগ রাখতে হবে এই জায়গাটা।
কোথায় কি যেন বলছিলাম? ইয়েস, হ্যাঁ। সিপিসিতে রিমান্ড বলতে কি বোঝায় দেখেন। সিপিসিতে রিমান্ড বলতে বোঝায় হায়ার কোর্ট থেকে যখন মামলার নথিটা যখন পুনরায় বিচার করার জন্য লোয়ার কোর্টে পাঠানো হয়, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন থেকে, ধরেন হাইকোর্ট ডিভিশনে আপনি আপিল করছেন, হাইকোর্ট ডিভিশনে আপিল করছেন কিসের, ইয়ার বিরুদ্ধে, জেলা জজের বিরুদ্ধে, ডিস্ট্রিক্ট জাজের বিরুদ্ধে। এখন ডিস্ট্রিক্ট জাজের একটা ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করছেন কোথায়, হাইকোর্ট ডিভিশনে। এখন হাইকোর্ট ডিভিশনে আপিলের যে ক্ষমতা, এটা কোথায় বলা আছে এটা বলেন। অ্যাপিলেট ডিভিশনের ক্ষমতা, মানে আপিলে হাইকোর্ট ডিভিশনের মানে অ্যাপিলেট কোর্টের ক্ষমতা কোথায় বলা আছে? সিপিসি, আচ্ছা 107। ইয়েস, থ্যাংক ইউ 107-এ বলা আছে, এবং ওখানে 4টা গ্রাউন্ড, 4টা কাজ পারে। এই যে এর মধ্যে একটা বিষয় ছিল কি, লোয়ার কোর্টে আবার মামলাটা কি পুনরায় বিচারের জন্য পাঠাবে। এই যে সিপিসিতে রিমান্ড বলতে কি বোঝায়, আপিল আদালত যখন ওই মামলাটা, অর্থাৎ মামলাটা যখন আবার বিচারের জন্য লোয়ার কোর্টে পাঠাবেন, বা যে কোর্ট থেকে গেছেন ওই কোর্টে আবার বিচারের জন্য পাঠাবেন, এটাকেই বলা হয় রিমান্ড। এই রিমান্ডটা কিন্তু পার্টিকে দেয় না, কোর্টকে দেয়। বুঝা গেছে? এটা একটা শাস্তি। বুঝেন নাই? না। আচ্ছা, এই যে ডিস্ট্রিক্ট জাজের একটা ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায় যাবে? হাইকোর্ট ডিভিশনে যাবে, ঠিক কিনা? একটা ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধে একজন আপিল করলো, আপিলটা কোথায় যাবে? আপিলটা যাবে হাইকোর্ট ডিভিশনে। আপিলটা হাইকোর্ট ডিভিশনে গেল। এখন আপিল হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পরে হাইকোর্ট ডিভিশন সবকিছু দেখার পর দেখলো যে কি, এই মামলাটা কি করতে পারে। ওনার যেহেতু আমরা 107-এ ওনার ক্ষমতা দেখছিলাম, তো উনি কি করলেন, ওই ক্ষমতা বলে মামলাটা আবার পুনরায় বিচার করার জন্য কার কাছে পাঠালেন? ডিস্ট্রিক্ট জাজের কাছে পাঠালেন। এই যে পুনরায় বিচার করতে পাঠালেন, এই পুনরায় বিচার করার যে ব্যাপার, এটাকে বলা হয় রিমান্ড। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি এবার। এটা কোথায় বলা আছে? এই যে বিষয়টা বলা আছে 23-তে, রুল 23-তে। খুবই ইম্পর্টেন্ট। আমরা দুইটা জিনিস পড়বো, এটার সাথে আরেকটা জিনিস পড়বো 25। এটা হচ্ছে সরাসরি বিচারের জন্য পাঠাবেন, একটু মনোযোগ রাখবেন। তাহলে আপিল আদালত কর্তৃক মোকদ্দমা যখন বিচারিক আদালতে প্রেরণ করা হয়, বিচারিক আদালতে, কারণ ডিস্ট্রিক্ট জাজ বিচার করছিলেন, তাহলে আপিল আদালত কর্তৃক যখন মামলা পুনরায় বিচারের জন্য বিচারিক আদালতে পাঠানো হয়, তখন তাকে রিমান্ড বলা হয়। এই বিষয়টা কোথায় বলা আছে? এই বিষয়টা বলা আছে রুল 23-তে। আর এটা 107-এর খতে বলা আছে, মানে বিতে বলা ছিল। যাই হোক, এখন 23 গেল, পরীক্ষায় প্রশ্ন আসে সিপিসিতে রিমান্ডের বিধান কোথায় আছে? অর্ডার 41, রুল 23। মাথা রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। প্রিলি এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট না। এখন 25-এ কি বলা আছে একটু দেখেন। 25-এ দুইটা বিষয়। প্রথমত বিচার্য বিষয় গঠন করবেন, এপিলেট ডিভিশন কি করতে পারেন? বিচার্য বিষয় গঠন করতে পারেন, এবং গঠন করার পরে ওটা আবার বিচারের জন্য কোথায় পাঠাতে পারেন? কোথায় পাঠাবেন বলেন? তাহলে আগেরটা সরাসরি পাঠাই দিল, সরাসরি বিচারের জন্য পাঠাই দিল, এই জন্য 23। আর এখানে দুইটা কাজ করবেন। প্রথমত বিচার্য বিষয়টা গঠন করবেন হাইকোর্ট ডিভিশন, বা সরি অ্যাপিলেট কোর্ট বিচার্য বিষয় গঠন করার পরে তখন আবার কি করবেন? ওই বিচারিক আদালতে বিচারের জন্য পাঠিয়ে দিবেন, বিচার করার জন্য। এই যে, তাহলে স্পেশাল ইস্যু, এগুলো মূলত স্পেশাল ইস্যুতে। ক্লিয়ার? আচ্ছা, এটা কি আপিল 25-এর? হ্যাঁ, এটা হ্যাঁ, আগেরটা কি ছিল? দুইটাই। আগেরটাও আপিলের, অর্থাৎ অ্যাপিলেট কোর্ট কি করবে? 23-এ সরাসরি পাঠিয়ে দিবা। আপিল করলো, দেখা মামলার নথিপত্র দেখলো, দেখার পরে সরাসরি লোয়ার কোর্টকে বলবো যে কি আপনি এটা আবার বিচার করেন 23-এ। আর 25-এ যে ব্যাপারটা, 25-এ প্রথম মামলার নথি দেখার পরে উনি কি করবেন? বিচার্য বিষয় গঠন করবেন। বিচার্য বিষয় গঠন করার দায়িত্ব কিন্তু এক্ষেত্রে আবার কার? আপিলেট কোর্টের। তাহলে অ্যাপিলেট কোর্ট কি করবে? বিচার্য বিষয় গঠন করে এবং বিচার করার জন্য কার কাছে পাঠিয়ে দিবে? ওই লোয়ার কোর্টে, অর্থাৎ যার কাছ থেকে গেল ওই বিচারিক আদালতে পাঠিয়ে দিবে। এই জন্য এটা হচ্ছে 25। কিন্তু এটাকে সরাসরি রিমান্ড বলা যাবে না, 25-এরটাকে সরাসরি রিমান্ড বলা যাবে না, কারণ কি রিমান্ডের সাথে আরেকটা বিষয় যুক্ত আছে, এই জন্য। আর এটা হচ্ছে রিমান্ড। সুতরাং পরীক্ষার প্রশ্ন আসলে আনসার হবে 23। ক্লিয়ার? এটা রিমান্ড না বলে এটাকে কি বলে? কিছু বলে না। এটাকে রিমান্ড বলা যাবে না, এটাকে স্পেশাল ইস্যু গঠন। পরীক্ষায় প্রশ্ন আসবে স্পেশাল বা বিশেষ বিচার্য বিষয় গঠনের বিধান কোথায় বলা আছে, বা আপিল আদালত কর্তৃক বিশেষ
বিশেষ শব্দটা উল্লেখ থাকবে। আপিল আদালত কর্তৃক বিশেষ বিচার্য বিষয় গঠনের বিধানটা কোথায় বলা আছে? অর্ডার 41 রুল 25। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন 27। আমরা তো এটাও দেখছিলাম যে কি এপিলেট কোর্ট সাক্ষ্য গ্রহণ করতে পারেন অথবা লোয়ার কোর্টকে অর্থাৎ বিচারিক আদালতকে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারেন। এই বিষয়টা বলা আছে 27-এ। এখন এই যে এখানে বলা আছে মানে পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন, পুনরায় সাক্ষ্য গ্রহণ করার জন্য কি করা যাবে? আবেদন করা যাবে। সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন করা যাবে। এটা বলা আছে কোথায়? 27-এ। ক্লিয়ার? এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের অর্ডার 41। অর্ডার 41 থেকে মিনিমাম একটা অথবা দুইটা কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর দুইটা না পেলেও একটা পাবেন, ওটা একেবারে চোখ বন্ধ করতে বিশ্বাস করতে পারবেন। এবং যা পড়াইছি ইনশাল্লাহ এর মধ্য থেকে পাবেন। এবার আসেন, এবার আমরা যাব অর্ডার 43-এ। অর্ডার 43, আমরা অর্ডার 43-এ কি আছে বললাম একটু বলেন তো? আপিল। আপিল কিসের বিরুদ্ধে আপিল? ডিগ্রি। নো, এটা হচ্ছে অর্ডারের বিরুদ্ধে আপিল। আর 41 হচ্ছে ডিক্রির বিরুদ্ধে আপিল। তাহলে যাই হোক, এখানে আমরা দেখবো আপিল মানে আপিলস ফ্রম অর্ডার। ঠিক আছে, আপিলস ফ্রম অর্ডার। আচ্ছা যাই হোক, এখন এই যে এখানে যে জিনিসটা দেখতে হবে, শুধুমাত্র মাথায় রাখতে হবে এখানে কয়টা অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায়। এই বিষয়টা বলা আছে 26টি অর্ডার। আপনারা বিভিন্ন বইয়ের মধ্যে পাবেন 25টা। এই জন্য আমি আবার বলতেছি, গুনে গুনে হিসাব করে মিলাই নিবেন, না মিললে বিফলে টাকা ফেরত। আচ্ছা আসেন, তাহলে 26টা অর্ডারের বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সাধারণত আমরা জানি অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায় না, সাধারণত অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায় না। কিন্তু কিন্তু কিছু কিছু অর্ডার আছে যেগুলোর বিরুদ্ধে আপিল করা যায়। এই বিষয়টা কোথায় বলা আছে? এই বিষয়টা বলা আছে অর্ডার 43-এ। কয়টি অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায়? 26টা অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায়। ক্লিয়ার হলে জানাবেন। পরীক্ষা এখান থেকে শুধুমাত্র দুইটা জিনিস, দুইটা প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন হচ্ছে কি অর্ডার বিরুদ্ধে আপিলের বিধান কোথায় বলা আছে? অর্ডার 43। আর কয়টি অর্ডার? হ্যাঁ, ওকে। এবার আসেন, এবার আমরা দেখবো 44-এ বেশি কিছু না। আমরা তো প্রপার মানে নিঃস্ব ব্যক্তির যে ব্যাপার স্যাপার প্রপার সুট কোথায় পড়ছিলাম বলেন তো? অর্থাৎ নিঃস্ব ব্যক্তির যে মামলা করার ক্ষেত্রে যে অধিকার আছে কিছু, এগুলো পড়ছিলাম অর্ডার 33-এ। আর আপিলের ক্ষেত্রে কি আছে? এই নিঃস্ব ব্যক্তির একটা অধিকার আছে, এগুলাকে বলা হয় প্রপার এপিল। তাহলে এই ক্ষেত্রে কি দেখি একটু বলেন তো, এই ক্ষেত্রে কি হতে পারে? এই ক্ষেত্রে ঠিক ওই যে আমরা তো জানি আপিল করতে হলে কি করতে হয়? স্মারকলিপি বা মেমোরান্ডাম দিতে হয়। এই যে স্মারকলিপি বা মেমোরান্ডামের যে কোর্ট ফি, স্মারকলিপি বা মেমোরান্ডামের একটা কোর্ট ফি দিতে হয়। স্মারকলিপির কোর্ট ফি, এই কোর্ট ফিটা যার দেওয়ার ক্ষমতা নেই তিনি হচ্ছেন প্রপার। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা বলেন? বাস এতটুক। তাহলে উনি কি করতে পারবেন? উনি প্রপার হিসেবে আপিল করতে পারবেন। এই বিষয়টা বলা আছে 44-এ। তাহলে আমরা ইতিমধ্যে কি কি দেখলাম? আমরা দেখলাম মানে আপিলের জন্য একটা অর্ডার দেখলাম, একটা না দুইটা অর্ডার দেখলাম। এখন আমরা দেখবো এখন রেফারেন্সের কি আছে? একটা অর্ডার আছে, অর্থাৎ রেফারেন্স নিয়ে একটা অর্ডার ডিল করছে। অর্ডারটা হচ্ছে 46। অর্ডারটা 46, এটা হচ্ছে কি রেফারেন্স। আচ্ছা, রেফারেন্সের সেকশন কত দেখি একটু বলেন তো? রেফারেন্সের সেকশন কত কি একটু বলেন? 113। আর 114 কি ছিল? রিভিউ। 114 ছিল রিভিউ। আর 115 ছিল কি? রিভিশন। ক্লিয়ার? এখন আসেন, তাহলে 46-এর অর্ডার 46 ডিল করেছে কি নিয়ে? রেফারেন্স নিয়ে। তাহলে রেফারেন্স কি প্রথমে মাথা রাখতে হবে? যে ক্ষেত্রে অর্থাৎ যে ক্ষেত্রে কোনো ডিক্রির বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না, সেই সমস্ত ডিক্রির কি করা যায়? মানে শুনানির পূর্বে বা শুনানিকালে কি করা যাবে? কোন একটা বিষয়ে মতামত গ্রহণের জন্য হাইকোর্ট ডিভিশনে পাঠাবে। অবশ্যই হাইকোর্ট ডিভিশন, এটা অন্য কোর্ট না।
রেফারেন্স কোন কোর্টে করা যায়? রেফারেন্স হচ্ছে কোন আইনের বিষয়ে যখন জটিলতা ক্রিয়েট হয়, ওই বিষয়ে যখন সিদ্ধান্ত পৌঁছাতে পারে না লোয়ার কোর্ট, তখন ওই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য হাইকোর্ট ডিভিশনে ওই মামলাটাকে পাঠায়, এটাকে বলা হয় রেফারেন্স। ক্লিয়ার? তাহলে পরীক্ষা প্রশ্ন আসে রেফারেন্স ক্ষমতা কার আছে? শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনের। এবার আসেন অর্ডার 47। অর্ডার 47। অর্ডার আচ্ছা, 47। সিআরপিসিতেও তো মনে হয় শুধু হাইকোর্ট ডিভিশনের আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেফারেন্স বলতেই খেয়াল রাখতে হবে হাইকোর্ট ডিভিশন। কি ভাইবার ডেট দিল, ফলাফাইন তো সবকিছু উল্টাই ফেলতেছে দেখলাম। তাই? মানে গ্রুপ উল্টাই ফেলতেছে গ্রুপে। আচ্ছা, আর অর্ডার 47 হচ্ছে রিভিউ নিয়ে ডিল করছে। অর্ডার 47 রিভিউ নিয়ে ডিল করছে। আর সেকশন কত ছিল দেখি বলেন তো, একটু আগে বলছিলাম 114। 114। এখন আসেন রিভিউ কি? রিভিউ হচ্ছে দেখেন একটা কোর্ট কি করলো, মানে ধরেন আপনি হচ্ছেন ইতি, আমাদের ইতি আপু, আপনি কোর্ট, আপনি একটা ডিসিশন দিয়েছেন। এই যে আপনি নিজের ডিসিশনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে নিজের ডিসিশনটা নিজে সংশোধন করার জন্য যে প্রসেস, সেটা হচ্ছে রিভিউ। তাহলে রিভিউ কোন কোর্টে করে? রিভিউ করে সেম কোর্টে। রিভিউ করে কোন কোর্টে? রিভিউ সেম কোর্টে করে। এখন প্রশ্ন হচ্ছে রিভিউ কখন করবে? রিভিউ কখন করে সেই বিষয়টা আমরা 114-তে দেখে আসলাম। তারপরে এখানে আবার রুল ওয়ানে বলা হচ্ছে তিনটি ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? রিভিউ করতে পারবেন। যে ক্ষেত্রে আপনার আপিলের বিধান ছিল কিন্তু আপনি আপিল করেননি। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি, যে ক্ষেত্রে কোনো আপিলের সুযোগই ছিল না বা আপিলের কোনো বিধানই নেই। আর 3 নাম্বার হচ্ছে স্মল কজেস কোর্টের কোনো ডিসিশনের বিরুদ্ধে যখন মানে কোনো রেফারেন্সের ডিসিশন, স্মল কজেস কোর্ট থেকে কোনো রেফারেন্স করা হলো, ও ক্ষেত্রে কি দেওয়া হলো? একটা ডিসিশন দেওয়া হলো ওই ডিসিশনের বিরুদ্ধে। তাহলে তিনটে ক্ষেত্রে কি করা যায়? রিভিউ করা যায়। এখন রিভিউ করার মূল উদ্দেশ্যটা কি? তিনটা ক্ষেত্রে করা যায় দেখলাম, তাহলে উদ্দেশ্যটা কি? নতুন কোনো বিষয় উদ্ঘাটন করা বা আবিষ্কার করা। নতুন কোনো বিষয় কি করা? আবিষ্কার করার জন্য। বুঝা গেছে? অথবা অতীতে এমন কোনো বিষয় যেটা উদ্ঘাটন করা হতো কিন্তু। রিভিউটা আবার বলতো। রিভিউ হচ্ছে প্রথমত যে কোর্ট ডিসিশন দিল ওই কোর্টে করা হয়। রিভিউ করা হয় সেম কোর্টে, অর্থাৎ বিচারিক আদালত, অর্থাৎ যে কোর্ট রায় দিল ওই কোর্টে কি করা হবে? রিভিউর আবেদনটা করা হয়। কেন করা হয়? ওই ডিসিশনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করার জন্য। আচ্ছা, এখন কয়টি ক্ষেত্রে করা যায়? 3টি ক্ষেত্রে। পরীক্ষায় আসে কয়টি ক্ষেত্রে রিভিউ করা যায়? 3টি ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রটা কি? আপনার আপিল করার বিধান ছিল, অর্থাৎ আপনি যে ডিসিশন বা যে সিদ্ধান্তের বিরুদ্ধে করলেন, রিভিউ করলেন, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আপিল করার বিধান ছিল, সুযোগ ছিল, কিন্তু আপিল করেননি। নির্দিষ্ট সময় অর্থাৎ লিমিটেশনের মধ্যে আপনি আপিল করেননি। এক্ষেত্রে আপনার একটা পথ খোলা আছে। কি করবেন? আপনি রিভিউ করবেন। 1 নাম্বার। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আপনার আপিল করার কোনো কি ছিল না, বিধানই ছিল না, অর্থাৎ আপিল করার কোনো ওয়েজ ছিল না, আমরা তো দেখছিলাম। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? রিভিউ করবেন। 2 নাম্বার গ্রাউন্ড গেল। 3 নাম্বার গ্রাউন্ড হচ্ছে স্মল কজেস কোর্টের কোনো একটা রেফারেন্সের যে ডিসিশন দিল ওই ডিসিশনের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? রিভিউ করতে পারবেন। ক্লিয়ার কিনা বলবেন একটু। তাহলে রিভিউ কোন কোর্টে করবেন? রিভিউ যে 3টা ক্ষেত্রে করা যায় এটা বলা আছে রুল 1-এ। আর কোন কোর্টে করবেন সেই কথাটা বলা আছে রুল 2-তে। আর এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যে বিষয়টা আসে, রিভিউ কতদিনের মধ্যে করবেন? দেখি একটু বলেন। বলেন রিভিউ কতদিনের মধ্যে করবেন? রিভিউ করবেন 90 দিনের মধ্যে। রিভিউ 90 দিনের মধ্যে করবেন। এটা কিন্তু ইয়াতে বলা নাই 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে করবেন। প্রশ্ন হচ্ছে যে রিভিউ যে 90 দিনের মধ্যে করবেন এটা কোথায় বলা আছে? এটা বলা আছে 173-এ। এটা আর্টিকেল 173-এ বলা আছে। সিপিসি তো উল্লেখ নেই। রিভিউ করতে হবে 90 দিনের মধ্যে। কোথায় বলা আছে? আর্টিকেল 173-তে বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি রিভিউর আবেদন করলেন, রিভিউর আবেদন কোর্ট মঞ্জুর করতে বাধ্য কিনা? না। হ্যাঁ, তাহলে কোর্ট কি করতে পারে? রুল 4-এ বলা আছে প্রত্যাখ্যান করতে পারে। কোন কোন গ্রাউন্ডে প্রত্যাখ্যান করবে সেটা ওখানে বলা আছে। রুল 4-এর মধ্যে বলা আছে কোন কোন গ্রাউন্ডে কোর্ট কি করতে পারে, আপনার রিভিউর আবেদন প্রত্যাখ্যান করতে পারে, সেটা রুল 4-এ বলা আছে। এখন
রুল 4 এ আপনার আবেদনটা প্রত্যাখ্যান করলো। এখন প্রত্যাখ্যান করলে কি আপনার কোনো প্রতিকার নেই নাকি আছে? দেখি একটু বলেন। কি মনে হয়? আছে মনে হয়। হ্যাঁ, রুলের এই যে প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপনার কি আছে? প্রতিকার আছে। এই প্রতিকারটা কোথায় একটু দেখি আমরা। প্রতিকার কি রকম আছে না একটু দেখি। এই প্রতিকারটা আছে রুল 7 এ। একটু মনোযোগ রাখবেন। প্রত্যাখ্যান করলে কি আবার মঞ্জুর করলে কি? খেয়াল করেন। তাহলে আপনি ধরেন কি করলো? কি করলো? রিভিউর আবেদন করলো। এখন এই আবেদনটা মঞ্জুর করলে কি না মঞ্জুর করলে কি? মঞ্জুর করলে কি আর না মঞ্জুর মানে প্রত্যাখ্যান। না মঞ্জুর মানে প্রত্যাখ্যান। একটু দেখেন তাহলে একই করলো রিভিউ করলো, রিভিউর আবেদন করলো। আবেদন যদি মঞ্জুর করে তাহলে অন্য পক্ষের কি অধিকার আছে? অন্য পক্ষ এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। খেয়াল করেন, আপিল করতে পারবেন। রিভিউ যদি মঞ্জুর করে অপোজিশন পার্টি এটার বিরুদ্ধে কি করবেন? আপিল করবেন। তো আপিল করবেন এটা কোথায় বলা আছে? এটা ওই যে ঠিক আগের মতো 1 টিতে, অর্ডার 43 1 টিতে বলা আছে। আচ্ছা, আর যদি না মঞ্জুর করে তাহলে কি করবেন? দেখেন আমার যেহেতু আপিলের বিধান নেই তাহলে আমি কি করব? না মঞ্জুরের বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে কি করা যাবে বলেন? প্রত্যাখ্যান করলে আপিল করা যাবে না, কিন্তু কি করা যাবে বলেন? রিভিউ করা যাবে। আরে ভাই রিভিউ আবেদন করলেন আপনি, রিভিশন করবেন 115 দ্বারা। 115 দ্বারা আপনি কি করবেন? রিভিশন করবেন। শেষ হলে একটু জানাবেন। সাথে 2 বলা হচ্ছে রিভিউ পুনর্বহালের আবেদন করা যাবে। রিভিউ কি করার জন্য? রিভিউ পুনর্বহালের জন্য আবেদন করা যাবে। পুনর্বহালের জন্য আবেদন করা যাবে। এটা বলা হচ্ছে 7-2 এ। লেখা হলে একটু জানাবেন। লিখছি। আচ্ছা যাই হোক, এর মধ্য দিয়ে আপনাদের সিপিসি শেষ। আলহামদুলিল্লাহ, নিজের যতটুকু জানা, নিজের যতটুকু নিজের নলেজের মধ্যে আছে অতটুকুর মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে কোনো ঘাটতি না রেখে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি হ্যাঁ অনেক বেশি পড়ানো হয়েছে, মানে বলতে গেলে জুডিশিয়ারির একটা পড়াশোনা করানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো দিব পরীক্ষায় অ্যাডভোকেটশিপের, আপনি আমাদেরকে জুডিশিয়ারি লেভেলের এত কিছু পড়াইছেন কেন? এত কিছু কেন পড়াইছি? কারণ সিপিসি জায়গাটা যদি আপনি না জানেন, ভাইভা বোর্ডে কিন্তু আর এই যে মানে অ্যাডভোকেটশিপের সিলেবাস থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয় না, ভাইভা বোর্ডে এর বাইরে গিয়ে কোয়েশ্চেন করা হয়। তো আপনি যদি জিনিসগুলো জানেন বুঝেন তাহলে আপনি লাইফে একটু মোটামুটি একটু শাইন করতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। নিজের যে জানা যে নলেজটা, এই নলেজটা কাজে লাগাইতে পারবেন নিজের ক্ষেত্রে কিংবা নিজের ফ্যামিলি কিংবা নিজের রিলেটিভস এর ক্ষেত্রে। এই যেমন আপনাকে কেউ একজন এসে বললো যে একটা ডিক্রি দেওয়া হলো, এখন ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে কি করলো? আপিল করলো। এই ক্ষেত্রে অন্যজন এক্সিকিউশনে মামলা করতে পারবে কিনা? তা আপনি যদি এই জিনিসটা না জানেন তাহলে বলতে পারবেন না, উল্টাপাল্টা আনসার দিবেন। তাহলে বলা হচ্ছে কি এক্সিকিউশনের চলবে, এবং এটা স্থগিত করার জন্য আপনাকে কি করতে হবে? আলাদাভাবে সুট করতে হবে। অটোমেটিক্যালি এটা স্টপ হয় না। তাহলে যাই হোক, সোজা কথা হচ্ছে চেষ্টা করেছি সিপিসির জগৎটা মোটামুটি যতটুকু নিজের জানা আছে বা সহজ করে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি না পারছি। তো একটু পড়ে নিবেন, আর কোনো কারণে যদি কোনো কিছু যদি সমস্যা ফেস করেন তাহলে আমাকে একটু জানাবেন, আর রিভিউ ক্লাস দরকার হলে তাও একটু জানাই দিবেন। ওকে, আর নেক্সট আমরা লিমিটেশন, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লিমিটেশনের উপরে। কালকে লিমিটেশনের ক্লাস থাকবে ঠিক 9:15-তে, এবং আমি এই সপ্তাহ আর যে কয়টা দিন আছে এগুলো একটু টানা ক্লাস নিব। আজকে খুব সম্ভবত 28 তারিখ, আজকে হচ্ছে সোমবার। তাহলে আর যে কয়েকটা দিন আছে আমি টানা ক্লাস নিব 9:15-তে প্রত্যেক দিন। কারো কোনো সমস্যা থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম।